আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের মাফিয়া কিং রাশেদকে তার গ্যাংয়ের কলিডাররা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি, অথচ সে আজ মৃত। গরিবদের মাথা ছিল সে। বাংলাদেশের মাফিয়া কিং এর বাইরের দেশগুলো যেমন পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া ইত্যাদি দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। গোপনীয় তথ্য থেকে একটি খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংকে হত্যা করার পেছনে বাইরের দেশের কোনো এক মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ার ক্রুরা মিলে সবার উপর অত্যাচার করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া কিং তৈরি করলো তার ছেলে রাশেদকে সবাই চিনে। সে কতটা শক্তিশালী, আর সে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে, তাকে কিভাবে মারলো। এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশেদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা অপরাধ মানুষদের উপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছে ষড়যন্ত্র হয়, যা সে টের পায়নি। আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করব এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে, তার কি হবে? আরো তার সাথে আরো বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নেব। রুদ্রকে ঢাকা শহর দিয়ে দেব। সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস বস, মহা বিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, বাদশাহ, সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়েছে, সাথে সবাই ভয় পেতেও শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে। সেখানে সব শহরের বড় বড় ডন, মাফিয়া, গ্যাংস্টাররা রয়েছে। তুই কি বলতাছোস? তোর ধারণা আছে? আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশা। আমি বাদশাকে পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলেও তেমন পারদর্শী নয়, আর বাদশা যেমন তার শক্তি তেমন তার চিন্তা ভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর বাদশা পেছন থেকে পুরো গ্যাংটা কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশা দেশের বাহির থেকে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশার চেহারা 3 থেকে 4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশে এখন একজন মাফিয়া কিং, আর সে হলো বাদশা দা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবাই যায় না বাদশাও কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেও খতম করে দেব। বস, আমি এই মাত্র কানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটা বলেছে মাফিয়া কিং যেখানেই যায় না কেন সেখানে ঝড় উঠিয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও আইসি, পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলোনি যে বাদশাহ একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজছে। বাদশাহ এই দেশে আসলে হয়তো পুলিশ ওকে মারবে, নাহলে আমি মারবো। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেইনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় উঠাতে। দেখি কি ঝড় উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যেই মাফিয়া কিং এখানে চলে আসবে, আর তাকে এদেশে মাত্র 3 জন লোক চেনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না, এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নেই, সবাইকে হাসতে হাসতে শেষ করে দেব। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাহী আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিং এর হিংস্র তার সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরো হিংস্র হবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্টে, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে বাদশাহ এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে, সাথে মাফিয়ার লোকেরাও আছে।
কারণ বাদশাহ এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেনি 3-4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিশান, আমার নকল পাসপোর্ট কি রেডি হয়েছে? জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে ডাকবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। বাদশা কোনো বিপদকে ভয় পায় না, বাদশা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে? তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই রাশেদ ভাইয়ের আর আঙ্কেলই তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করেছিলি, আর পরিমাণে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশাদা মাফিয়া কিংয়ের আসল হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক মাফিয়ার ক্রুরা। তোদের আজরাইল আসছি। যে ভাইকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। এদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না বরং বাদশাহ দা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশাহ যে দেশে যায় সেই দেশে কমপক্ষে হলেও 500 এর মতো লাশ পড়বে। সেরা মিনিস্টার থেকে সাধারণ মানুষ যে কেউ হতে পারে। এদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাঠা দিচ্ছে। সবাই জানে বাদশাহ যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া। সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশাহ আর জিসান ছদ্মবেশে দেশে আসলো। জিসানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশাহ ফ্যাক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিং এর পরে যখন বাদশাহের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। আপনার নাম? বা জি, ভালো নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশাহ আর জিসান এয়ারপোর্ট থেকে বের হলো। বাদ রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। আম্মুকে অনেক মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশাহ তার ফোন নিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশাহ এদেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাকে এই দেশে আসার থেকে আটকাতে পারলো না। বাদশাহের মুখে আবার পৈশাচিক হাসি ফুটে উঠল। বাদশার সামনে 2টি গাড়ি থামলো। গাড়ি থেকে 2 জন লোক নামলো, যাদের দেখে বাদশার মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশাহ আর জিসানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশাহ আর জিসান 2টি গাড়িতে উঠলো। গাড়ি নিয়ে জোরেতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরে জঙ্গলের মাঝখানে একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশাহ আর জিসানের সাথে সেই 2 জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভেতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার স্ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা। আমরা ভালো থাকি কিভাবে? রাশেদ ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছে মতো কাজ করা শুরু করেছে। দেশের সাধারণ মানুষের জীবন অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায় সে? আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানিস তার আমাদের সাথে দেখা করা কতটা রিস্কের কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময়ই দেখা করে নিবি। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইকে কারা মারছে? প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডার, আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চায়। আর এ হলো কোরিয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের পিএ। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিচ্ছে।
আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরই হিসেবে। আর ভাই, বাইরের দেশের দুবাই ল্যান্ড লর্ড আসলাম খান, চায়নার ডন কিং এর চোং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে, যারা ডেভিডকে সাহায্য করছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশাদা মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখন আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মৃত্যুতে আমি কতটা কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিবর্তন হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রর কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার ছেলাপুলেরা ছাড়া কেউ জানে না। আর তুই যদি বাদশাদা মাফিয়া কিং এর পরিচয় নিয়ে যাস তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির, রুদ্রের চেলাপেলাদের কোথায় পাবো? ভাই, ওর চেলাপোলারা বেশিরভাগই কলেজ বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখা পাবেন। সেখানেই রুদ্রের চেলাপোলারা বেশি আছে। আর সেখানে কোনো ঝামেলা হলে রুদ্রই আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেল। রাহুল, সাব্বির আর জিসান বাদশাহের কথা কিছুই বুঝতে পারল না। বাদশা কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা, আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। কিন্তু ভাই, ঢাকায় গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস। বাচ্চার কথা শুনে সবাই বাচ্চার দিকে তাকিয়ে আছে। বাচ্চা বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাচ্চাকে জিসান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাচ্চা আর জিসান বন্ধুত্বের মতো সম্পর্ক। আর রাহুল ও সাব্বির হলো বাচ্চার কাছের লোক, যারা কখনো বাচ্চার জন্য নিজেদের জীবন দিতেও পিছু হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্ল্যাট গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কোলিডার। কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে। দ্বীপ এখনো বাদশার সাথে দেখা করে নাই। ঢাকা শহরে রুদ্রের চেলাপালাদের আড্ডাখানা, অর্থাৎ ঢাকা ভার্সিটিস, সেখানে গিয়ে বাদশা ওনার স্টাডি হলে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারাও মাফিয়া স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশা ছদ্মবেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুকিয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খেত খেত লাগছে। বাদশা জিসানকে ভালোভাবেই যেতে বলল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেট আপে যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারিদিকে গুন্ডা টাইপের ছেলে মেয়েরাতে ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিং এর শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিং এর শিকার হতে হবে, এবং তাই হলো। আর পেছন থেকে কেউ ডাক দিল, ওই ক্ষেত, এইদিকে আয়। বাদশার পিছনে তাকিয়ে দেখলো একটা বখাটেদের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই বয়রা, আমাদের কথা কি কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার বাইরে? না ভাই, আমি কোনো ভাই না, আমি তো আপনাদের ভাই বলছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলেও বাচ্চার গালে দুইটা থাপ্পড় দিল ঠাস করে। বাচ্চার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না বাদশা চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। আরে দোস্ত থাম এবার।
আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। একটা মেয়েকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। একবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাচ্চার কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাচ্চার এসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনিই দেখে নেন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাচ্চাকে ঠাস ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাচ্চা এটা আশা করেনি যে এবার তাকেও থাপ্পড় খেতে হবে। বাচ্চা বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটা রেগে গেছে। সালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাচ্চা পিছনে তাকিয়ে দেখলো বাকাটারা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিং এর শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস সেই ভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কেয়া, এইরকম খ্যাত মার্কার ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাচ্চার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিসফিসিয়ে বলল, তবুও বাচ্চা শুনে ফেলল। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুমটা দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাচ্চা ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসে সবাই ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাচ্চা একেবারে পিছনে বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পরপরই সবাই রুমে গিয়ে ঢুকলো। কেয়া আর মিলিও আসলো। বাচ্চা অবাক হলো যখন সেই বখাটেদের গ্রুপও ক্লাসে গেল, আর বখাটেরা বাচ্চাকে দেখেও অবাকের শীর্ষে গিয়ে পড়লো। ক্লাসে স্যার আসলো, এসে বাচ্চাকে দেখেই প্রশ্ন করলো, এই ছেলে, তুমি কে? এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু না বলতে দিয়েই মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তাই এইভাবে খ্যাত হয়ে সেজে এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথা বাচ্চা খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই তার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাচ্চা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকেও দেখা যাচ্ছে। বাচ্চা যখন জিসানের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং বাচ্চার কাছে আসলো। কিরে, তোর দেখি জবাব বেশি চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস, আর আমরা কি ঘাস কাটতে আসি নাকি? সেটা তোমরাই জানো। কিরে, তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলতাছে। এখন আমাকে যেতে দাও। বলেই বাচ্চা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাচ্চার পিঠে একটা বাড়ি মারলো। হকি স্টিকটা ভেঙে গেল আর বাচ্চা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়লো। এই ঘটনা দেখে সবাই বাচ্চার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল, অথচ বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাচ্চার কাছে এসব এটা কিছু না। বাচ্চা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়লো, যে গাড়িতে জিসান আগে থেকেই ছিল। কিরে, তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা শুরু হলো, তুই শুধু দেখ, আগে আগে হোতা হে কেয়া। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিম হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? ভাই, খবরটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়ার ক্রু আছে, যে রুদ্রের বিশেষ লোক। আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবেই।
তার মানে বল মাছ ধরতে হলে আগে তার জন্য ট্রোপ বানাতে হবে। রুদ্র নামের বল মাছকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙরকে ধরতে পারবো। ভাই শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরের থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরকেও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলছে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা মাফিয়া কিং এর সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শুন। দীপ এখনো জানে না আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে, সেই দিনই রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে আসবে। কিন্তু রুদ্র কেন ভার্সিটিতে আসবে? কেন আসবে? বাচ্চা একটা বসেচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাচ্চার এই হাসির কারণ অবশ্য কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কি? রাত 8টার দিকে বাচ্চা আবার ফ্ল্যাটে আসলো। বাচ্চা ভিতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখানে বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইস, কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশাদা মাফিয়া কিং এর মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বলল না। সবাই জানে বাচ্চা এখন কিছুই বলবে না। সকালবেলা জিসান, সাব্বির কোথায়? তোরা তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কি রে, সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করস কেন? রাহুল, কি হয়েছে? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকা আন্ডারওয়ার্ল্ডের কিংকুদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। মাহিমের খুনি দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নোবডি ক্যান ফাইন্ড মি। রুদ্র, আই চ্যালেঞ্জ ইউর ইফ ইউ হ্যাভ গাইস দেন কাম ইন দ্য ভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি। I am always ready. কে এভাবে লিখতে পারে? এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাচ্চার দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। বাচ্চা, তুই খুন করেছিস? ভাই ছাড়া এইরকম হিংস্রভাবে কে খুন করবি? ভাই, আমাদের একবার বলতে পারতেন, আমরা ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট কেন করলেন? তোদের এতজনের প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু একটাই কথা বলবো যে বাদশাস ডেড গেম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাই করেছে। ভাই, আমি পুরোপুরি শিওর যে খুনটা বাদশাই করেছে, আর এবার আমাকেও করবে। আহা রুদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? আর আমার মনে হয় না বাদশাহ এই ভুল করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে ভার্সিটিতেই রুদ্র ওই খুনিকেই খুঁজে পাবে। আর রুদ্রের হাতে যদি ওই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? ম্যাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাহ মাহিমের খুনি নাকি? কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3জন বাংলাদেশি মাফিয়া কলিডারাই ওকে দেখেছে। আর কানাডা ডনের কথা মতে বাদশার সাথে আরও একজন সঙ্গী আছে যে বাদশার ছায়ার সাথে মিশে যায়, তার নাম জিসান। আগামীকাল তো ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেখানে দীপ বিশেষ অতিথি হিসাবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকেও তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাদশাকে সাহায্য করেছে, আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি, আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এইদিকে জিসান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাওয়ার কি আছে? না, এমনি চল। জিসান ভার্সিটিতে চলে গেল আর বাদশা আবার গেল ঋত্বিক স্টাইলের হিরো আলম ভার্সনে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিং এর সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনের ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? বাদশা সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন?
কি বলবো মামা, পরিবারের অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এইভাবে বলেনি, সবাই আমাকে ছোট লোক বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরল না মাহিম, একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকুই করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়ালেখা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এইসব বিষয়, আমরা কথা বলছি। এমন সময় মিলি আর কে আসলো আমাদের কাছে। কি রে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলিস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলেছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। ও জানো মিলি আপু আর কে আপু, রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কি রে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? তা আপনার না জানলেও হবে। তোর মুখ বেশি চলতেছে কিন্তু। আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানে লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারেই বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলে যখন উঠতে যাব, কে আমার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? গতকাল যার সাথে তোর মারামারি হলো, আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশাহ এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাহ যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিনকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ির কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? কেন, উই বি ফ্রেন্ড? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিমি। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ড। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশাহ কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব, কি করস এই জায়গায়? বাদশাহ জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ করে থাকতে, কারণ জিসান আর বাদশাহ যে একে অপরকে চিনে এটা কেউ না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চিনো নাকি? না, আসলে কালকের জামালার পর রাকিবের সাথে রাস্তা দেখা হয়, সেখানে পরিচয়। ও তাই বলো? তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জিসান আর চোখে তাকালো, কারণ বাদশাহ কোনোদিনও মেয়েদের সাথে মেশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকে অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলেই বাদশাহ চলে গেল। পরের দিন সকালে
আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতেই হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবি? আবার ওর সাথে বডিগার্ডও থাকবেই। আমি খবর নিয়েছি, আজকের অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাদশা? বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশা আর জিসানকে এখনো দেখতে পারেনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাচ্চা, তুই কোথায়? তুই না বলছিলি যে ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এইসব? বাদশা এখানে কিভাবে আসবি? তুই জানিস না বলে কথাটা বললি। বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরো দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকে ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের এগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেইখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলে মেয়েরা এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাদশা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাদশা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে একটা লোক এখন দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশা মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু। আমার মৃত্যু? তা হবো তুই? আমি নিজেই মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মরার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ দিব। খোল আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশাদা মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমেষেই বিলীন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন। আমি কিছুই জানি না। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়া করেছে। ভাই, আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি শুধু 2টা প্রশ্ন করব। যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই, আমি জানি না। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিন্তু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরো কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে, এবং এই শব্দ যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটিতে অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাদশার হিংস্রতা এখনো দেখোস নাই। ভাই, আমি সত্যি জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল, পুরো 1 প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন, আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি, নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো। আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বল। ভাই, সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলেন, খানের উপর হামলা করে। আসলাম খান হেরেই যাচ্ছিল। ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করবে।
রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসলো, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুব হিংস্রভাবে হত্যা করে ভাই। তারপর ডেভিড বাকি ডনদের সাহায্য এই দেশে জাহান নামে পরিণত করে তোলে। ভাই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকেই ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানা দে। ভাই সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দলে। আচ্ছা তুই আমাকে বল তো, সেই দিন তুই ইচ্ছে করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাচ্চা রুদ্রের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু করলো। তখনই বাচ্চা একটা চিৎকার শব্দ পেল। বাচ্চা পিছনে তাকিয়ে দেখলো কেয়া চিৎকার দিয়েছে। বাচ্চাকে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কেয়া রুম থেকে দৌড় দিল, বাচ্চা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আর একটা কথা, বাচ্চা আর কেয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে। কেয়া দেখলো তার সামনেই তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আই। বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাচ্চার সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই। ভাইয়া এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাচ্চার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাচ্চার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাচ্চার আসল পরিচয় জানে। দীপ বাচ্চার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চিনে না তাই এমন করেছি। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছে দৌড়াচ্ছিলাম। ভাইয়া তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই, বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নি। কেয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা কাজ কি শেষ হয়েছে? জিসান তুমিও? জিসান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাচ্চার দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে বুঝিয়ে দিবি। ওকে ভাই। কেয়ার কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়ার সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই, কেয়া মায়ার এত প্রেসার নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশাহ, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশাহ গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনে দেওয়াল টপকে ভিতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপার না। আস্তে আস্তে সব গার্ডদের মেলে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভেতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের বিয়ে নিশি আছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির, ভিতরে যা। ভাই আমরা যাব? চিন্তা করিস না, এই বাদশা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে এসে দাঁড়ালো। বাদশা আর জিসান দরজার কাছেই লুকিয়ে আছে। কি রে তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে জেগে আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তার রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাহকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি, বাদশাহ ওকেও মেরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই,
আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি। কে রে তুই? তোদের আজরাইল, বাদশাদা মাফিয়া কিং। বলেই বাচ্চা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে দিয়ে আসলো, তাই গুলিটা লিটনের লাগে। বাচ্চা যেহেতু দূরে ছিল তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়াও ফায়ারিং করা শুরু করে। আবার এদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে তাই ডেভিডরা কিছু করতে পারেনি। আর এদিকে রোকেয়া গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এদিকে বুলেটের তুফান চলছে তাই রোকেয়াকে রেখে নিশি আর ডেভিড পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। বাচ্চা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাচ্চার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। বাচ্চা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। সেই হাসির মানে বাচ্চার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশার আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সব খুলে বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললো না ভাই যে তোমার এই সে ভার্সিটিতে ভর্তি হইছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুই ওদের মতো আমাকে আটকাতি, যে এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তার রোকেয়ার কি অবস্থা করেছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছি, আমি ওকে সব বলে দিয়েছি। আপনার ব্যাপারই আমার ব্যাপারই। আর ইউ আউট অফ মাইন্ড দীপ? তুই কি জানোস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়ব তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিছুই বলবো না। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না? এ তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কেয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাচ্চা তুই কি চাস কে এখানে থাকবে কিনা? কে আমাদের সাহায্য করতে পারবে? ভাই কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন যেতে দিলি? এটা তো আগে বল। বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এসবের সাথে ফরেনিয়ার মাফিয়ারা আছে, এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এসবের সাথে ডেভিডকে দেখতে যাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করলে সেখানেই ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য ফরেনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? বাচ্চা কিছু বলবে তার আগে রোকেয়ার আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়ার জ্ঞান ফিরেছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেনার ডনদের ব্যাপারে জানতে হবে।
কিন্তু সে কি বলবে? এমনি বলবে না, তার ডিগ্রি দিতে হবে। না জিশান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এর জন্য তোমার যা করা উচিত তাই করবে। ভাই কেয়া কি পারবে? হোয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশা আর সবাই রুমের বাইরে সবাই বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কেয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর জন্য ঘৃণা দেখছিলাম, আর সে কেয়া তোকে সাহায্য করেছে। আমারও একই প্রশ্ন। আসলে ভাই কেয়া যদি জানতো যে তুমি বাদশাহ দ্য মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন? কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। মানে? ভাই কেয়া আসলে তোমাকে ভালোবাসি। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে? ভাই যে আপনার নাম আগের থেকে শুনেছিল। বাচ্চার নাম তো দেশের কেউ জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশাহ দ্য মাফিয়া কিং এদের কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে এসব মাফিয়াদের খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশাহ ভাইয়ের মতো। তখন থেকে বাদশাহ ভাই যখনই দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কি করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকে কেয়া বাদশাহ ভাইকে ভালোবাসা শুরু করেছি। কেয়া আমাকে বাদশাহ ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশাহ ভাইয়ের ছবি দেখাই নাই, কারণ বাদশাহ ভাইয়ের হুকুম ছিল। ভাই আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসি। তা হয় না দীপ। কেন নয়? বাদশা পেছনে তাকিয়ে দেখি কেয়া বাদশার পেছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হোক, আর আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি, আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন করতে চাই। কেয়া এসব কথা পরে হবি, এখন বলো রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাদশা পৈশাচিকভাবে হাসি শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে, আর সবাই রেডি হয়ে নে, আজকে রাতে খেলা হবে, মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া, তুমি কি জানো যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখেছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কিনা, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। বিকাল 4টার দিকেই সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? আমরা রেডি, প্লাস সব প্ল্যান করা হয়েছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না? কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট যেখানে অনেক রিস্ক আছে, আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাদশাকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কিয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাদশা দরজা খোলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশা কিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছালো। কেউ লজিক খুঁজবেন না যে ঢাকা থেকে সুন্দরবন 4 ঘন্টা কিভাবে গেল।
বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সাবধানে, এই গেস্ট হাউসের চারিদিকে সিসিটিভি ক্যামেরা আসি। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে হলো রাহুল সিসিটিভি মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশাহ ভাইয়ের হুকুম মতো। তারা এখন মনিটরে রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যে সব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পিছনের দরজা দিয়ে ভেতরে গেল। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথেই আসি। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচতে পারবে না। ফরেনার ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেললো সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই বাদশা আর ওর টিম সবাইকে চারদিক দিকিয়ে ঘিরে ফেলে। তোরা এখানে? হু আর ডেভিড? यू एंड यूज डेट बादशाह द माफिया किंग। यहाँ पर तुम आ गए बट यहाँ से जिंदा नहीं जा पाओगे। गार्ड्स मार डालो सबको। Oh hey, you are fools. We killed everybody already. Now you all are finished. সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তানি ডনের লেগেছে, তারপরে গুলিটা দুবাই ল্যান্ড লর্ডের লেগেছে। এদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেফ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবার গুলিও শেষ হয়ে গেছে। বাদশা, তুই যদি সত্যিই মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুজন হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম বাদশা কভার ফাইট করলেও পরে হ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড বাদশার লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়লো। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রইল। ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বুঝার আগে কিয়া ফ্লোরে লুটিয়ে পড়লো। হ্যাঁ, সবাই ঠিক বুঝেছেন, কিয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা। কথাটা বলেই বাদশা তার ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা রেহাই দিয়েছিলি? বলেই বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারলো আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানেই তার মৃত্যু হয়। তারপর সবাই কিয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশার ও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নেই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে, এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকে খুঁজে যাচ্ছে, তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল, সেই জানালার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশা দা মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমায় নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? হুম। 1 সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপাচ্ছে। বাদশা কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। ও, ওইসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার, আমার প্রিয় লেখকের নামে কিছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাদশা গিয়ে তার বাবুর মানে কেয়ার রাগ ভাঙাতে ব্যস্ত। আর এইটুকুতে গল্পটা শেষ করলাম। এই পর্যন্ত আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন এটাই আশা করি।